এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজ এই ক্লাসে আমি বিদেশি প্রত্যয় সম্পর্কে সূত্রসহ আলোচনা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। চলো তাহলে দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমরা জেনে নিই যে বিদেশি তদ্ধিত প্রত্যয় কী বা কাকে বলে। এক্সামে এ ধরনের কোশ্চেনও আসতে পারে 2 নম্বরের জন্য, যে বিদেশি প্রত্যয় কাকে বলে এবং দুটি উদাহরণ দাও। ঠিক আছে, তো বিদেশি প্রত্যয় দেখো, বিদেশ থেকে আগত যে তদ্ধিত প্রত্যয়গুলি শব্দের সঙ্গে যুক্ত, সাধারণত অতৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে। বিদেশ থেকে আগত মানে যে প্রত্যয়গুলি আমাদের দেশের নয়। বিদেশ বলতে যেরকম ফার্সি, আরবি, পর্তুগিজ এই ধরনের এসব দেশ থেকে যে প্রত্যয়গুলি আর কি নেওয়া হয়েছে, তো সেই প্রত্যয়গুলিকে আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় বলতে পারি। আর শব্দগুলিকে অবশ্যই কিন্তু অতৎসম শব্দ থাকতে হবে, মানে প্রত্যয়ের সঙ্গে অতৎসম শব্দ যুক্ত হয়ে প্রত্যয় গঠন করবে, মানে প্রত্যয়জাত শব্দ গঠন করবে। ঠিক আছে, দেখো মানানসই, ধূপদানি, বাবুগিরি। এই যে মানানসই, মানান একটা বাংলা অতৎসম শব্দ, তার সাথে সই, সই একটা বিদেশি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে কি হলো, মানানসই শব্দ গঠন করেছে। ঠিক তেমনইভাবে ধূপদানি, দেখো ধূপ যুক্ত দানি, দানি একটা কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, বাবুগিরি, যেমন বাবু গিরি একটা বিদেশি তদ্ধিত প্রত্যয়, মানে বাবু বাংলা অতৎসম শব্দ, তার সাথে বিদেশি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে কি প্রত্যয়ান্ত শব্দ বাবুগিরি শব্দটি গঠন করেছে। ঠিক তেমনইভাবে ধূপদানি, মানানসই। ঠিক আছে, এরপরে যাচ্ছি আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয়। তো প্রথম দেখো যে প্রত্যয়টি নিয়েছি আনা প্রত্যয়। দেখো আনা প্রত্যয়, খানা প্রত্যয়, নবিশ প্রত্যয়, এগুলো প্রত্যেকটি প্রত্যয় কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। এরকম এক্সামে আসতেই পারে যে বিশেষ করে এসএসসি এক্সামে যেমন বা ক্লাস 9-10-এও আসতে পারে যে বিদেশি তদ্ধিত প্রত্যয় কাকে বলে, দুটি উদাহরণ দিন। তো সংজ্ঞা আকারে যেটা আমি লিখে নিয়েছি সেটা তোমরা লিখে নিতে পারো, খুব সহজ করেই লেখা হয়েছে ওখানে। আর অন্যভাবে আসতে পারে যে দুটি বিদেশি প্রত্যয়ের উদাহরণ নাম লেখো এবং উদাহরণ দিতে বলা হলো। যেমন তখন অ্যান্সার এরকম হবে যে আনা একটা বিদেশি প্রত্যয়, খানা একটা প্রত্যয় বা নবিশ, এরকম দিতে হবে। তারপরে 2-1টা উদাহরণ দিয়ে দিলে ঠিক এরকম। তো দেখো এখানে এই প্রত্যয়গুলো খুব সহজ, সেই জন্য আমি সূত্র আকারে লিখে নিইনি। তো আমি মুখে বলে দিচ্ছি, তোমরা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে পজ করে আমার সূত্রটি লিখে নিতে পারো, তাহলে তোমাদের বুঝতে এবং পরবর্তী ক্ষেত্রে পড়তেও খুব সুবিধা হবে। ঠিক আছে, যেমন কোনো শব্দের শেষে আনা প্রত্যয় কী হবে, কোনো শব্দের শেষে দেখো বাবু আনা, হিন্দু আনা, গরিব আনা, বুঝতেই পেরেছ যে প্রত্যেকটি শব্দের শেষে আনা থাকবে। মানে যে সব শব্দের শেষে আনা থাকবে তার আগে অতৎসম বাংলা শব্দ থাকবে, তাহলে কি হবে, সেক্ষেত্রে আনা প্রত্যয় হবে। বাবু আনা, তাহলে কি হলো, বাবু যুক্ত আনা। ঠিক আছে, ঠিক তেমনইভাবে হিন্দু আনা, হিন্দু যুক্ত আনা প্রত্যয়। তারপরে যাচ্ছে গরিব আনা। এইবার এখানে একটু তোমরা মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট বা এক্সামে এসেও থাকে এই শব্দটি, গরিব আনা। এখানে কিন্তু গরিব হবে না, গরিবই হবে, এটা একটু মনে রাখবে, কারণ গরিবই শব্দ হয়। ঠিক আছে, গরিবই যুক্ত আনা। তারপরে যাচ্ছি খানা। ঠিক তেমনইভাবে একই রকম, কোনো শব্দের শেষে খানা থাকবে, তার আগে অতৎসম শব্দ থাকবে, সেক্ষেত্রে প্রত্যয় হবে কি খানা প্রত্যয়। ডাক্তারখানা, দেখো এই শব্দের মধ্যেই রয়েছে, শুধু আলাদা করে লিখছি, ডাক্তার যুক্ত খানা। চিড়িয়াখানা, চিড়িয়া যুক্ত খানা। আরেকটা এখান থেকে তোমরা মনে রাখতে পারো, খুব সহজ। যেমন এমন হতে পারে যে অতৎসম শব্দ কাকে বলে এবং দুটি অতৎসম শব্দের উদাহরণ দেন। তাহলে দেখো এই যে বাবু, হিন্দু, গরিবী, ডাক্তার, চিড়িয়া, এগুলো সবই কিন্তু অতৎসম শব্দ। এগুলো তোমরা যদি মনে রাখো খুবই সহজ হবে, প্রত্যয়ের ক্ষেত্রেও হবে, এমনকি শব্দ ভাণ্ডারে যদি কোশ্চেন আসে তবুও তোমরা করতে পারবে। এমনও হতে পারে যে ডাক্তার শব্দ ভাণ্ডারে কোন শ্রেণীর শব্দ, এরকম দিয়ে দিতে পারে, বা হিন্দু শব্দ ভাণ্ডারে কোন শ্রেণীর শব্দ, তাহলে নিশ্চয়ই তোমরা সেক্ষেত্রে বলতে পারবে এগুলো হচ্ছে সবগুলোই
অতচ্ছম শব্দ। ঠিক আছে, ঠিক তেমনইভাবে পরেরটাই যাচ্ছি নবিশ প্রত্যয়। দেখো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু সেই নবিশ বা খানা বা আনা এরকম রয়েছে, ঠিক একই রকমভাবে এই প্রত্যয়ের ক্ষেত্রেও তাই। কোনো শব্দের শেষে যখন নবিশ থাকবে এবং তার আগে অতচ্ছম শব্দ থাকবে তাহলে সেক্ষেত্রে প্রত্যয় হবে কি নবিশ। নকলযুক্ত নবিশ প্রত্যয় হলো। ঠিক আছে, ঠিক তেমনইভাবে পরবর্তী ক্ষেত্রে আমরা যাচ্ছি দেখো শিক্ষানবিশ। শিক্ষা একটা অতচ্ছম শব্দ, তার সাথে কি নবিশ প্রত্যয়, তাহলে যুক্ত হয়ে কি হয়েছে শিক্ষানবিশ। ঠিক তেমনইভাবে নকলনবিশ। নবিশ নকল যুক্ত শব্দের সঙ্গে অতচ্ছম শব্দের সঙ্গে নবিশ প্রত্যয় যুক্ত হয়ে নকলনবিশ শব্দ গঠন করেছে। ঠিক আছে, দেখো পরবর্তী ক্ষেত্রে যে প্রত্যয়গুলো রয়েছে বিদেশি তদ্ধিত প্রত্যয় সেগুলো খুব সহজ। দেখো গিরি একটা প্রত্যয়, দ্বার প্রত্যয়, সই প্রত্যয়। প্রত্যেকটি শব্দের শেষে কি থাকবে, প্রত্যেকটি শব্দের শেষে গিরি থাকবে এবং তার আগে অতচ্ছম শব্দ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে তোমরা প্রত্যয়ের পাশাপাশি অতচ্ছম শব্দগুলোও কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেক ক্ষেত্রে এটাই কিন্তু খুবই কার্যকর শব্দ মনে রাখার জন্য, বিশেষ করে শব্দ ভাণ্ডারের শব্দগুলো। কারণ সেগুলো আমরা হাজার মনে রাখলেও হাজারবার পড়েও আমরা কিন্তু মনে রাখতে পারি না। কিন্তু যখন আমরা প্রত্যয় আর অতচ্ছম শব্দ বা তৎসম শব্দ, তদ্ভব শব্দ, বিশেষ্য বিশেষণ এগুলো সঙ্গে নিয়ে মনে রাখি তাহলে সেটা কিন্তু খুব সহজ হয়ে যায়। যেমন কেরানি গিরি, তাহলে এক্ষেত্রেও সূত্র আকারে তোমরা লিখে নিতে পারো যে কোনো শব্দের শেষে গিরি থাকবে, যেমন কেরানিগিরি, বাবুগিরি, তার আগে কি থাকবে অতচ্ছম শব্দ থাকবে, সেক্ষেত্রে কি হবে গিরি প্রত্যয়। কেরানিগিরি, কেরানি লোকটি কি করে, কেরানির কাজ করে বলে তো, তাহলে কেরানি একটি অতচ্ছম শব্দ, তার সাথে গিরি প্রত্যয় যোগ হয়েছে। আর গিরিটা একটা কি বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, কোশ্চেন এমন আসতে পারে এক্সামে যে গিরি এটা কোন ধরনের প্রত্যয় নির্ণয় করো। ঠিক আছে, এমসিকিউ প্যাটার্নে সেখানে দিয়ে দিল বিদেশি তদ্ধিত প্রত্যয়, বিদেশি, তারপর সংস্কৃত কীটপ্রত্যয়, বাংলা কীটপ্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, এটা যদি তোমরা মনে রাখো যে গিরি একটা কিন্তু তদ্ধিত প্রত্যয় হয়ে গেল, আর তার আগে কি অতচ্ছম শব্দ যুক্ত হবে সবসময়। বাবুগিরি, দেখো বাবু একটা অতচ্ছম শব্দ, তার সাথে গিরি যোগ হয়ে বাবুগিরি হয়েছে। ঠিক আছে, ঠিক তেমনইভাবে দ্বার ক্ষেত্রে কী হবে, কোনো শব্দের শেষে দ্বার থাকবে অবশ্যই এবং তার আগে অতচ্ছম শব্দ থাকবে, সেক্ষেত্রে প্রত্যয় হবে কি দ্বার প্রত্যয়। যেমন দোকানদার বলে তো, দোকান একটা অতচ্ছম শব্দ, তার সাথে দ্বার প্রত্যয় যুক্ত হয়েছে। পাওনাদার, পাওনা একটা অতচ্ছম শব্দ, তার সাথে দ্বার প্রত্যয় যুক্ত হয়েছে, আর দ্বার একটা বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক তেমনইভাবে দেখো সই প্রত্যয়, কোনো শব্দের শেষে সই থাকবে এবং তার আগে অতচ্ছম শব্দ থাকবে, সেক্ষেত্রে প্রত্যয় হবে কি সই প্রত্যয়। যেমন চলন, চলন একটা কি অতচ্ছম শব্দ, তার সাথে সই প্রত্যয় যুক্ত হয়েছে। আর মানান সই, দেখো মানান একটা অতচ্ছম শব্দ, তার সাথে কি সই একটা প্রত্যয় যুক্ত হয়েছে। এরপরে যাচ্ছি আমরা পরের প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয়, যেমন দানি প্রত্যয় এবং বাজ প্রত্যয়। এগুলো হলেই, যতগুলো আমি করালাম এগুলো করলে মোটামুটি হয়ে যায় বিদেশি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, এর বাইরে না করলেও হবে। তো দানি প্রত্যয় যাচ্ছি, এই দানি প্রত্যয় এবং বাজ প্রত্যয় এগুলো খুব সহজ, সেই জন্য আমি মুখে বলে দিচ্ছি। সূত্রটা এরকম হবে যে কোনো শব্দের শেষে দানি থাকবে এবং তার আগে অতচ্ছম শব্দ থাকবে এবং যে প্রত্যয়জাত শব্দ গঠন সেক্ষেত্রে কী হবে দানি প্রত্যয় হবে। যেরকম ফুলদানি, ঠিক আছে, ফুল একটা অতচ্ছম শব্দ, তার সাথে দানি প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে ফুলদানি হয়েছে। ঠিক তেমনইভাবে ধূপ একটা অতচ্ছম শব্দ, তার আগে কি তারপরে কি দানি প্রত্যয় যুক্ত হয়ে কি হয়েছে ধূপদানি শব্দ গঠন করেছে। ঠিক তেমনইভাবে বাজ, বাজের ক্ষেত্রে তাই, যেমন দাঙ্গাবাজ, দাঙ্গা একটা অতচ্ছম শব্দ, তার সাথে বাজ প্রত্যয় গঠন যুক্ত হয়ে দাঙ্গাবাজ হয়েছে। মামলাবাজ, ঠিক আছে, মামলা এই শব্দটির সাথে বাজ একটা প্রত্যয় বিদেশি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে কি মামলাবাজ গঠন করেছে। এখানে বিদেশি তদ্ধিত প্রত্যয় শেষ হলো। আশা করি প্রত্যেকে সহজেই বুঝতে পারবে এবং বামনদেবের বইটা পাশাপাশি তোমরা ফলো করো। আর তার পাশাপাশি এটা বলে রাখি যে এই ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করো, কমেন্ট করো, আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও তা তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ধন্যবাদ।